আজকে যে ভূতের গল্পটা বলবো সেই গল্পটা অতি বড় ভূত অবিশ্বাসীর মনের ভেতরেও ভূতের ভয় সঞ্চার করবে। তখন আমি তেনুঘাটে, আমরা কয়েকজন স্যারেরা মিলে ভূতের গল্প করছি, আর আমাদের আসরে রয়েছেন ভাইস প্রিন্সিপাল। উনি আমাদের সঙ্গে প্রায় দিন আড্ডা দিতেন। নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি। আমি আমার কলেজ জীবনের অভিজ্ঞতা, সেই যে ভুতুড়ে বাড়িটাতে ছিলাম, যে গল্প এই চ্যানেলে শুনিয়েছি, সেই অভিজ্ঞতা, প্রসূনদার এক ভুতুড়ে বাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা, দেবাশিসদার ট্রেনের ভূত। আমরা নিজেদের মতো করে গল্প বলে যাচ্ছি, ভাইস প্রিন্সিপাল নিজের মতো শুনে যাচ্ছেন। একে একে যখন সবার গল্প শেষ হয়েছে, এবারে খাবার জন্য উঠব। প্রসূনদা বলছে খিদে পেয়েছে, আজকের মতো গল্প এখানেই থাক, বর্ষাকাল, নতুবা মেসে আর খাবারই হয়তো পাবো না, আর আমাদের জন্য কতক্ষণ পর্যন্ত ওরাই বা জেগে থাকবে। নবোদয় বিদ্যালয়, আবাসিক, জানে আমরা একটু রাত করে খেতে আসি, তাই আমাদের জন্য ওনারা অপেক্ষা করেন। কিন্তু কত রাত পর্যন্ত আর অপেক্ষা করবেন? ঠিক এমন সময় ভাইস প্রিন্সিপাল বললেন, আচ্ছা আপনারা কি ভূত দেখতে চান, মানে সচক্ষে ভূত দেখতে চান? কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে যে গল্পগুলো বলেছি তাতে কেউ ভূত দেখেনি, ভূত ফিল করেছি। আমি তো আমার গল্পটা বলেছি, সেটা এই চ্যানেলে আছে। আমরা কিন্তু ভূত দেখিনি, বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি, সেই গল্পগুলোই বলছিলাম। তো ভাইস প্রিন্সিপাল বললেন, ভূত যদি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন। ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি দেখেছেন নাকি? উনি বললেন, রাঁচিতে আমার একটা বাড়ি আছে, যে বাড়িটাতে আমি এক রাত কাটিয়েছিলাম। খুব কম দামে ওই বাড়িটা কিনেছিলাম, নামমাত্র দামে বাড়িটা কিনেছিলাম। তো সেই বাড়িটাতে এক রাত যখন কাটিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম ভূত, জল জ্যান্ত ভূত, একটি বাচ্চা মেয়ে, মৃত। তো আপনাদের ভেতরে কেউ যদি দেখতে চান তাহলে কিন্তু ওই বাড়িটার চাবি আমি দেব, গিয়ে থাকতে পারেন। একটি বিশেষ ঘর আছে, যে ঘরটিতে ওই বাচ্চা ভূতটির আসা যাওয়া আছে। আমি বরাবর ভূতে বিশ্বাসী, ভূতে ইন্টারেস্ট রাখি। ভূতের গন্ধ পেলেই মনটা বড় ভূত 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 করতে থাকে। আমি এক কথায় বললাম, স্যার আমি যাব, যদি আপনি একটু ছুটির ব্যবস্থা করে দেন তাহলে না হয় দুটো রাত আমিই কাটিয়ে আসব। উনি বললেন, ভয় নেই, ওই বাড়িতে আমার আগেও দু একজন থেকেছেন, আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি ওই মেয়েটি করেনি, তাই চাইলে যেতে পারেন। ওই বাড়িটা দেখাশোনা করেন একজন বৃদ্ধ, কিন্তু যে ঘরটিতে ভূতের আনাগোনা আছে সেই ঘরটি তালা দেওয়া থাকে, সেই ঘরের ভেতরে কেউ থাকে না। আর আপনাকে যদি সচক্ষে ভূত দেখতে হয় তাহলে ওই ঘরটিতেই রাত কাটাতে হবে। আমি বললাম ঠিক আছে। উনি বললেন, ঠিক আছে, পরের সপ্তাহেই আমি ছুটির ব্যবস্থা করে দিচ্ছি, যান দুটো রাত ঘুরে আসুন, সচক্ষে ভূত দেখে আসুন। যেমন বলা তেমন করা। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই আমি সোমবার দিন সকালবেলাতে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। রাঁচি স্টেশন থেকে নেমে আরও প্রায় 15 কিলোমিটার। যে বাড়িটাতে যাচ্ছি সেই বাড়িটি পরিত্যক্ত বাড়ি তেমনটাই শুধু নয়, তার পাশাপাশি যে দু একটি বাড়ি আছে, ওখানে মোট বাড়ি 3-4টি। তো পাশাপাশি বাড়িগুলিও পরিত্যক্ত। যে বৃদ্ধের কথা উনি বলেছিলেন, সে ওই বাড়িটির নিচের একটি ঘরে এক প্রান্তে, বাড়িটি বেশ বড়সড় বাড়ি, কিন্তু এই আমাদের এই বাড়িটার মতো, চারদিকে বেড় দেওয়া। তো তারই একটা প্রান্তে একটি ছোট্ট মতো রুম আছে, সেই রুমটিতে ওই বৃদ্ধ থাকেন। যেটি মূল বাড়ি, নিচে 3টি রুম আছে, উপরে 2টি রুম আছে, উপরের 2টি রুমেই তালা দেওয়া। বুঝতে পারলাম ওই বৃদ্ধ উপরের রুম দুটোতে কোনোদিন আসেননি, বা যদি এসেওছেন তাহলেও তেমনভাবে ব্যবহার করেননি। কারণ আমি যখন দোতলায় গেছি
চারদিকে ধুলো পড়ে আছে, কোনায় কোনায় ঝুল, দেখেই বোঝা যায় পায়রার বাসা, চামচিকা, বাদুড়। বুঝতে পারছিলাম যে এই উপরের ঘরগুলো কেউ তেমনভাবে ব্যবহার করে না, নিচের ঘরগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমার আগমন দেখে বৃদ্ধ বেশ অবাক। উনি আমার বিষয়ে জানতে চাইলেন। ওনাকে আমার বিষয়ে সমস্ত কিছু বললাম। স্যার আমাকে পাঠিয়েছেন সেই কথা বললাম। উনি বললেন হ্যাঁ, ওটা উনি জানেন। ওনার দূর সম্পর্কের একজনকে নাকি ভাইস প্রিন্সিপাল ফোন করে বলেছিলেন আমি যাচ্ছি বলে, যাতে আমার খাবার দাবারের বন্দোবস্তটা করা থাকে। করাও ছিল, এবং রাতের জন্য উনি ব্যবস্থা করে দেবেন সেই কথাটা আমাকে জানিয়েছেন। ভাইস প্রিন্সিপালের কথা মতো রাত 11টায় জানালা পথ দিয়ে মেয়েটি বাড়ির ভেতরে ঢুকবে, কাঁদবে, হাত দুটো বাড়াবে, কিছু একটা বলতে চাইবে, কিন্তু সে কিছুই বলবে না। বারবার জিজ্ঞেস করার পরেও সে কিচ্ছু বলবে না। তারপরে তার কান্নার আওয়াজ নিচ থেকে শোনা যাবে। তারপর তার কান্নার আওয়াজ একটি শিউলি গাছের নিচে মিলিয়ে যাবে। আমি অপেক্ষা করছি, একটি বই হাতে অপেক্ষা করছি। বইটির একটি পাতাও পড়া হয়নি। আমি শুধু বইটি খুলে জানালার দিকে তাকিয়ে অপেক্ষা করছি কখন রাত্রি 11টা বাজবে। আমি ইচ্ছে করেই জানালাটা খোলা রেখেছি। বৃষ্টি গুড়ি 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 পড়েই যাচ্ছে। ঠান্ডা বাতাস ঢুকছে ঘরের ভেতর। অনেক দূরের থেকে শেয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ ভেসে আসছে। পার্শ্ববর্তী যে বাড়িগুলি, সেই বাড়িগুলি এতটাই পরিত্যক্ত যে সেইগুলিও জানালা দিয়ে দেখলে ভূতের মতো দেখায়। সেই বাড়িতে জনপ্রাণী নেই, কিন্তু আবছা অন্ধকারেও বাড়িগুলির অস্তিত্ব বোঝা যাচ্ছে। বই মুখে থাকতে থাকতেই বেশ কয়েকবার কয়েকটি জোনাকি জানালা দিয়ে ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে গেছে। বেশ কয়েকবার ঝাঁকে ঝাঁকে শেয়ালের ডাক এসে আমাকে যতটা ভয় দেখানো সম্ভব দেখিয়ে গেছে, কিন্তু আমি নাছোড়বন্দা। ওই বৃদ্ধ আমাকে একাধিকবার বারণ করেছিলেন ওই ঘরটিতে থাকতে। উনি বলেছিলেন নিচের যে কোনো ঘরে থাকুন, দরকার হলে আমি আপনার সঙ্গে থাকব, ওই ঘরটাতে থাকবেন না। আমি শুনিনি, কারণ ওই ঘরটাতে থাকবো বলেই তো এসেছি। 11:02 ঘড়ির দিকে তাকালাম। জানালার পাল্লা একবার বন্ধ হয়ে আবার খুলে গেল। তারপর জানালায় ভেসে এলো একটি অস্পষ্ট মুখ, একটি বাচ্চা মেয়ের মুখ। ঝাঁকড়া ঝাঁকড়া চুল প্রায় পিঠ পর্যন্ত, গায়ের রং পরিষ্কার, চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁটগুলো অদ্ভুত রকমের ফ্যাকাশে, যেন দীর্ঘদিন ফ্রিজ বন্দি হয়ে রয়েছে মেয়েটি। আমি ডাকলাম, এসো, ভেতরে এসো। সে আমার কথায় কর্ণপাত করল না, আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আমি আবার ডাকলাম। সে জানালা দিয়েই হাত দুটি বাড়িয়ে দিল। বুঝতে পারলাম ভাইস প্রিন্সিপাল যে বলেছিলেন মেয়েটি কিছু বলতে চায়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু বলবে? সে নিরুত্তর। তারপরে জানালার ওই পার থেকেই মেয়েটি কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবেই অদৃশ্য হয়ে গেল। ভাইস প্রিন্সিপালের কথা মতো দেখলাম মেয়েটি নিচে বসে কাঁদছে। আমি দ্রুত দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। হাতে মোবাইলের টর্চ জ্বলছে। দেখলাম ঠিক বারান্দার একটা কোনায় বসে মেয়েটি কাঁদছে। আমি আবার মেয়েটির কাছে গেলাম, ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন?
তুমি বলো কি বলতে চাও। মেয়েটি ওখান থেকেও অদৃশ্য হয়ে গেল। তারপর ঠিক শিউলি গাছের নিচ থেকে তার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। দেখলাম ওই বৃদ্ধের দরজা বন্ধ, উনি ঘুমিয়ে গেছেন। এই কান্নার আওয়াজ হয়তো ওনার কানে পৌঁছাচ্ছে না, কিংবা এই আওয়াজটা আর ওনার ঘুম ভাঙায় না, অভ্যাসে পরিণত হয়েছে। মেয়েটিকে আর দেখতে পেলাম না। ঠিক করলাম আরও 1-2 রাত থাকবো। 2 রাত থাকবো বলে তো এসেছি। মেয়েটি কেন কাঁদে, হাত বাড়িয়ে কি বলতে চায়, এটা যদি জানতেই না পারি তাহলে তেমন ভূত দেখায় লাভটাই বাকি। পরের রাতেও ঠিক 11:02 মেয়েটি আবার জানালায় ভেসে এলো। বৃষ্টি পড়ছে, কিন্তু মেয়েটির একটি চুল পর্যন্ত ভেজেনি। ও জানালার ওপারে, ওর গায়ে বৃষ্টির ছিটে ফোঁটাও লাগছে না। আজকেও হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইছে। আমি আবার ডাকলাম, বললাম, ভয় নেই, তুমি ভেতরে এসো, আমি কিচ্ছু করব না তোমাকে, এসো তুমি ভেতরে। মেয়েটি জানি না কিভাবে আমাকে বিশ্বাস করে সে ভেতরে এলো। কিছুটা দূরে দাঁড়িয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে হাজার প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবে? সে হাত দুটি আমার দিকে তুলে ধরল। আমি বললাম, কি হয়েছে বলো। তার নিচের ঠোঁট তিত্তির করে একবার কেঁপে উঠল। ঠিক এমন সময় এক ঝাঁক শেয়াল দূরে বেশ জোর সুরে ডেকে উঠল। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, বলো কি বলতে চাও, ভয় নেই, বলো। সে বলল, আমার গয়নাগুলো কোথায়? আবার মেয়েটি কাঁদতে শুরু করলো, হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। মিলিয়ে গেল। আমি ওর পিছনে পিছনে আবার বারান্দায় গেলাম। জানতাম ওকে বারান্দায় পাবো। বললাম, কোন গয়নার কথা বলছো তুমি? কে নিয়েছে তোমার গয়না? তুমি আমাকে বলো, আমি খুঁজে দেব তোমাকে। মেয়েটি কোনো উত্তর না দিয়ে আবার মিলিয়ে গেল। আবার শিউলি গাছের তলা থেকে তার কান্না ভেসে এলো। পুরো বাড়িটা যেন তার কান্নার সুরে কাঁদতে শুরু করেছে। আমি উত্তর পেলাম না, আমাকে আবার থাকতে হবে। পরের দিন সকালবেলাতে এদিক সেদিক ঘুরতে ঘুরতে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। ভদ্রলোক অবাক হয়ে গেলেন যখন শুনলেন আমি এই বাড়িটাতে 2 রাত কাটিয়েছি। আমি অবাক হলাম। ভদ্রলোক বাড়িটি সম্পর্কে সব জানেন, মেয়েটি সম্পর্কেও জানেন। ওনার মুখেই শুনলাম মেয়েটি বেশ বড় বাড়ির মেয়ে ছিল। এক কথায় বলতে গেলে জমিদারের নাতনি। একদিন চাকরের কাছে মেয়েটিকে রেখে ওর মা বাবা গিয়েছিল রাঁচি বাজার করতে। পরে তারা যখন ফিরে আসে, না তো চাকরটিকে পেয়েছে না মেয়েটিকে পেয়েছে। মেয়েটিকে আর কোনো দিন দেখা গেল না। পরবর্তীকালে নাকি ওই ভাইস প্রিন্সিপাল আমাদের, উনি যখন বাড়িটিকে নতুনভাবে মেরামত করেন তখন এদিক সেদিক খনন করতে হয়েছিল। তা যেখানে শিউলি গাছটি রয়েছে তার তলাতেই একটি কঙ্কাল বেরিয়ে আসে। সেই কঙ্কালটি দেখেই আশেপাশের মানুষজন বুঝতে পেরেছিল ওই চাকর মেয়েটিকে মেরে তার গায়ের থেকে সমস্ত গয়না খুলে নিয়ে তাকে ওখানে চাপা দিয়ে পালিয়ে গিয়েছিল। আমি সেই রাতটাও ওখানে কাটাবো ঠিক করলাম। রাত 11:02 মেয়েটি আবার জানালায় ভেসে এলো। আজকে ওকে আর
ডাকতে হলো না, ও নিজেই আমার কাছে এলো। আগের মতো কাঁদতে শুরু করলো, হাত দুটো বাড়িয়ে আবার জিজ্ঞেস করলো আমার গয়নাগুলো কোথায়। জানি না কেন আজ আমার ভয় হচ্ছে। মেয়েটির চোখগুলো যেন বীভৎস রকম ঘোলাটে, সে যেন রেগে আছে আজ। হয়তো এই আশা নিয়ে আমার কাছে এসেছে আমি তার গয়নার সন্ধান দিতে পারবো। আমি ভাবলাম আজকে হয়তো মেয়েটি আমাকে আক্রমণ করতে পারে। আমি ওকে আশ্বস্ত করে বললাম, তুমি আমাকে 1-2 দিন দাও, আমি তোমার গয়নাগুলো সব খুঁজে দেব। তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার যা যা গয়না ছিল তুমি সব ফিরে পাবে। মেয়েটি ঝড়ের বেগে দরজা খুলে ছুট্টে নিচে নেমে গেল। রোজ বারান্দার যে কোণাটায় বসে কাঁদে, সেই কোণাটায় বসে কাঁদতে শুরু করলো। আমি পিছনে পিছনে গেলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। কান্নাটা বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অন্যদিন যেমন শিউলি গাছের তলায় কান্নাটা হারিয়ে যায়, আজকে কিন্তু কান্নাটা তেমনভাবে হারিয়ে গেল না। কখনো এই বাড়ির কোণায়, কখনো ওই বাড়ির কোণায় ওর কান্না ভাসছে। আমি ডাকলাম 2বার 3বার, বারবার আমার গলার আওয়াজ প্রতিধ্বনি হতে শুরু করলো, কিন্তু না তো মেয়েটির কান্না থামলো, না আমি তাকে আর দেখতে পেলাম। এদিক সেদিক করতে করতে হঠাৎ মনে হলো ওই বৃদ্ধ যে ঘরটাতে রয়েছে, কান্নার আওয়াজটা সেই ঘরের ভেতর থেকে ভেসে আসছে। আমি দরজাটার সামনে গিয়ে কান পাতলাম। হ্যাঁ, ঠিক কান্নাটা ওই ঘরটার ভেতর থেকে আসছে। তীব্র যন্ত্রণায় যেন একটি বাচ্চা মেয়ে চিৎকার করে কাঁদছে। আমি দরজায় ধাক্কা দিলাম, 1বার 2বার, বেশ কয়েকবার। বৃদ্ধ দরজাটা খুললেন। আমি মোবাইলের টর্চের আলোতে দেখলাম বৃদ্ধ কাঁদছেন, হাউমাউ হাউমাউ করে কাঁদছেন, কিন্তু গলার আওয়াজটা সেই বাচ্চা মেয়েটার গলার আওয়াজের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি কিন্তু এবার বেশ ভয় পেয়েছি। তাহলে কি এই বৃদ্ধই ওই মেয়েটি? না না, সেটা বা কি করে সম্ভব? তারপরে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনি ওই রকম বাচ্চার সুর করে কাঁদছেন, তাহলে আপনি কি ওই মেয়েটি? উনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, না, আমি ছিলাম বাবুর বিশ্বস্ত চাকর। আমি এই লোভে পড়ে মেয়েটিকে খুন করেছিলাম। আমার ভীষণ রাগ হলো। আপনি খুন করেছিলেন ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে শুধুমাত্র গয়নার লোভে? উনি কাঁদছেন, কেঁদেই যাচ্ছেন। কাঁদতে কাঁদতে আমাকে বললেন, কিন্তু জানেন বাবু, মেয়েটি বারবার করে বলেছিল আমার এই হাতের বালাগুলো নেবেন না, আমার এই হাতের বালাগুলো নিও না, নিও না কাকু। আমি বালাগুলো নিইনি, বালাগুলো বাদ দিয়ে সব নিয়েছি, কিন্তু কেন যে আমি বাচ্চাটার গলা টিপে মেরে দিলাম, এই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি। বাচ্চাটাকে মেরে এই গাছটার তলায় ওকে পুঁতে দিয়েছিলাম। ও রোজ কেঁদে কেঁদে ওর গয়নাগুলোকে খুঁজে বেড়ায়, কিন্তু গয়নাগুলো তো আমি বহুকাল আগে বিক্রি করে দিয়েছি। ওর ওই গয়নাগুলো আমি ফেরত দেবো কেমন করে বলুন তো? আমার আর একটা মুহূর্ত ইচ্ছে হলো না ওই শয়তানটার সঙ্গে কথা বলতে। আমি উপরে নিজের ঘরটাতে চলে গেলাম। গিয়ে চেয়ারটায় বসে মনে মনে বেশ কয়েকবার মেয়েটিকে ডাকলাম। মেয়েটি এলো না। বৃদ্ধের কান্নার আওয়াজ আমার কানে তখনও আসছে। এই অবস্থায় কখন যে আমি ওই চেয়ারেই ঘুমিয়ে গেছি জানি না। সকালবেলাতে যখন ঘুম থেকে উঠলাম তখন ভাবলাম, না, পুরো ঘটনাটা পুলিশকে জানানো দরকার। যেমন করেই হোক থানাতে গিয়ে পুরো বিষয়টা আমাকে জানাতে হবে। তারপরে জানি না কেন মনে হলো
একবার শেষবারের মতো বৃদ্ধের ওই ঘরটা দেখে যাই। গিয়ে দেখলাম বৃদ্ধ ঝুলছে, সে আত্মহত্যা করেছে। থানায় গেলাম, পুরো ঘটনাটা জানালাম। ওনারা এসে সেই বৃদ্ধের বডি নিয়ে গেলেন। কি জানি কেন আমি ভাবলাম আরেকটা রাত থেকেই যাই, পরের দিন ভোরের ট্রেনে ফিরব। মাঝে বেশ কয়েকবার ভাইস প্রিন্সিপাল দেবাশিস দাওরা আমাকে কল করেছে। আমি বারবার বলেছি ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। এই প্রশ্নটার উত্তর পেলাম না, যে চাকর অত বছর আগে ওই বাচ্চা মেয়েটিকে খুন করেছিল, সে আবার কবে এই বাড়িটাতে কিভাবে ফিরে এলো। নানান ভাবনাতে 11টা বাজল, 11:02 বাজল, 11:10। মেয়েটা আর এলো না। আমি সারা রাত জেগে রইলাম, মেয়েটা আর এলো না। সকাল হয়ে গেল, মেয়েটার দেখা পেলাম না। ওই শিউলি গাছটার তলায় গেলাম, দেখলাম বেশ কিছু শিউলি ফুল গাছটার নিচে পড়ে রয়েছে, যেন কেউ খেলেছে সারা রাত ধরে শিউলি ফুল নিয়ে মনের আনন্দে। কাঁদেনি, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, নিজের মনে শিউলি ফুল নিয়ে খেলেছে। আমি আমার ছোট্ট ব্যাগ হাতে নিয়ে বাড়িটার বাইরে বেরিয়ে এলাম। দূরের থেকে বাড়িটার দিকে আরেকবার চেয়ে দেখলাম। জানি না কেন প্রণাম করতে ইচ্ছে হলো। একবার প্রণাম করলাম বাড়িটাকে। প্রথমবার নিজের চোখে ভূত নয়, নিজের চোখে এমন কিছু দেখেছি যা আমাকে আজীবন মানুষ চিনতে শেখাবে। তাই সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কেউ বিশ্বাসযোগ্য নয়। নমস্কার, এতক্ষণ পর্যন্ত গল্পটা শোনার জন্য। এই গল্পটি আমি নিয়েছি কিশোর ভারতীর একটি গল্প থেকে, যে গল্পটার কথা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে উল্লেখ করে দেব। বইটা অসাধারণ একটা বই। ত্রিদীপবাবু যে গল্পগুলোকে কিশোর ভারতীর 101টি সেরা গল্পের তালিকাতে রেখেছেন, প্রত্যেকটি গল্প অসাধারণ গল্প। এবং সত্যিই এই গল্পটা পড়ার পর আমার মনে হয়েছিল গল্পটা শোনানো যেতে পারে। গল্পটাকে আমি আমার নিজের মতো করে শোনালাম, লেখক প্রকাশকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বজায় রেখে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্প শোনার জন্য। আমি গল্পগুলোকে আমার মতো করে বলবো, যাতে যারা শুনবে তারা আমার সঙ্গে গল্পটাকে রিলেট করতে পারে। আবারও ধন্যবাদ।